সকলে ভালো আছেন আশা করি। আজকে পার্টিসিপেন্ট অনেক কম, মাত্র 16 জন। আমরা তাহলে আর 2 মিনিট অপেক্ষা করি, দেখি আর পার্টিসিপেন্ট জয়েন হয়। ওকে, তাহলে শুরু করে দিই আমরা। আশা করি এতদিনে আগের যে কোডগুলো শেখানো হয়েছে সেগুলো সব প্র্যাকটিস করছেন। তো ওই কোডগুলো মোটামুটি ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে আজকে থেকে একটু অন্য স্টাইলে ক্লাসগুলো নেওয়া হবে। আজকে আমরা দেখবো যে কিভাবে আর এর মাধ্যমে মানে এত প্রোগ্রামিং না লিখেও আমরা তার মানে একবার লিখে যাতে একটা প্রোগ্রামিং বারবার লিখতে না হয়, খুব সহজে একটা কাজ করতে পারি, এই টেকনিকটা আজকে দেখাবো প্রথমে। তো আমাদের আর স্ক্রিপ্ট নামে একটি ফাইল তৈরি করা যায়। আমরা যদি এখানে আর স্টুডিওর মধ্যে ফাইল সেকশনে যে নিউ ফাইল আর স্ক্রিপ্ট, বা এটার কিবোর্ড শর্টকাট হলো Ctrl+Shift+N, যদি এটাতে ক্লিক করি তাহলে একটু উইন্ডো ওপেন হবে পরে। তো এখানে আমরা আমাদের কোডিংগুলো লিখে সেভ করে রাখতে পারি। তো এক্ষেত্রে যে সুবিধাটা হবে সেটা হলো আমাদের বারবার একটা কাজের জন্য কোডিং বারবার লিখতে হবে না, আমরা ওই সেভ করা ফাইল ইউজ করে বারবার একই কাজ করতে পারবো। তো এখন সাপোজ কিছু এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ আমি এখানে একটি ভেক্টর ডিফাইন করি। আরেকটা ভেক্টর ডিফাইন করি। জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি জাস্ট স্ক্রিপ্টটা কি এটা জিনিসটা দেখাচ্ছি। এরপরে তার মানে আমাদের এইখানে ইন্টার দিলে পরের লাইনে চলে যাবো, ইন্টার দেবো, পরের লাইনে চলে আসবো। এবার পরের লাইনে আমরা আমাদের যে পরপর যে কমান্ডগুলো টাইপ করবো সেই কমান্ডগুলো আমরা লিখবো। সাপোজ আমাদের এই এক্সাম্পলের জন্য ভি এবং ভি2 এই দুইটা ভেক্টরের যোগফল জানা দরকার। তো এটা হলো আমাদের কোডিং। তো এখন আমরা এই আর স্ক্রিপ্ট থেকে এই কোডগুলো রান করবো কিভাবে। আমাদের যেমন যখন এই কনসোল উইন্ডোতে যখন আমরা প্রোগ্রাম টাইপ করেছিলাম তখন কিন্তু জাস্ট ইন্টার দিলে হয়ে যেত। যেমন আমরা এখানে ভি লিখে যদি কিছু একটা ইনপুট দিয়ে ইন্টার দিতাম তাহলে এটি এক্সিকিউট হয়ে যেত। কিন্তু আমরা যখন আর স্ক্রিপ্টে এই কমান্ডগুলো লিখবো তখন আমরা ইন্টার দিলে পরের লাইনে চলে যাব, সেই লাইনটা রান হবে না। তো এই আর স্ক্রিপ্টের কোন একটা লাইন যদি রান করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল চেপে ইন্টার দিতে হবে। সাপোজ আমি প্রথম লাইনটা রান করব, ভি ইজিক্যাল টু 24636, এই লাইনটা রান করতে চাই, তাহলে মাউসের কার্সরটা এই লাইনে যে কোনো জায়গায় রাখবো, যে কোনো এক পজিশনে রাখলেই হবে, সমস্যা নেই। রেখে কন্ট্রোল ইন্টার, তাহলে দেখুন এই যে কমান্ডটা এখানে কনসোল উইন্ডোতে চলে আসছে এবং অটোমেটিক এক্সিকিউট হয়ে গেছে। এরপর দেখুন অটোমেটিক কার্সরটা দ্বিতীয় লাইনে চলে গেছে। এখন যদি আবার কন্ট্রোল চেপে ইন্টার দিই তাহলে দ্বিতীয় লাইনের কমান্ডটাও এখানে রান হয়ে যাবে। এরপর আমাদের তৃতীয় লাইন, দুইটা ভেক্টরের যোগফল বের করব, কন্ট্রোল চেপে ইন্টার দেব, তাহলে দেখুন ওই তৃতীয় লাইনের কমান্ডটাও দুইটার যোগফল বের হয়ে আসছে। তো এইভাবে আমি এই কাজ করার জন্য, আমরা দুইটা ভেক্টর যোগফল করার জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করলাম। এরপর আমি চাইলে এই স্ক্রিপ্টটা পরবর্তীতে আরো ব্যবহারের জন্য আমি রেখে দিতে পারি। এর জন্য আমাকে জাস্ট ফাইলে যে সেভ, Ctrl+S কিবোর্ড শর্টকাট। তো এরপর আমরা কোন লোকেশনে সেভ করব, আমরা সাপোজ এই ডকুমেন্টে সেভ করি, ফাইল। তো এই ক্ষেত্রে ডট শেষে আর দিতে হবে, ফাইল ডট আর। ডট আর মানে হলো আর স্ক্রিপ্ট, আর স্ক্রিপ্টের এক্সটেনশন থাকলে ডট আর। তো এটা লিখে সেভ করে রাখবো। এরপর আমি যদি আর স্টুডিওটা কেটে দিই, ফাইল কেটে দিলাম, আর স্টুডিও কেটে দিলাম, এরপর আমার ওই যোগের কাজটা ধরলাম কোনো এক সময় আবার করতে হবে।
তো এই ক্ষেত্রে আমি ওই ফাইলটা ওপেন করতে পারি। ডকুমেন্টে যে আমাদের এই ফাইল ডট আর যে ফাইলটি সেটা ওপেন করব। সরাসরি ডাবল ক্লিক করলে এটা সরাসরি আরএসটির মধ্যে ওপেন হয়ে যাবে। আর দেখুন এই ফাইলটা ওপেন হয়ে গেছে। অথবা আমরা চাইলে এখান থেকে ফাইল সেকশনে যে ওপেন ফাইল এখান থেকে ওই ফাইলটা সিলেক্ট করতে পারতাম। এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করলে এই ফাইলটা ওপেন করানো যেত। আচ্ছা, তো দেখুন আমরা যে কমান্ডগুলো টাইপ করেছিলাম সেটা সেখানে রয়ে গেছে। তো এখন আমার সাপোজ এই ভ্যালুগুলোর আমার যোগফল দরকার নেই, আমার অন্য ভ্যালুগুলোর যোগফল দরকার। তাহলে আমি এখানে জাস্ট এডিট করে দেবো। এখানে সাপোজ 2 7 8 34 এরকম আমি নিজের মতো এডিট করে নেব। এরপরে এখানেও সাপোজ আমাদের আরো দুটা ভ্যালু যুক্ত হবে, আমরা সমান করে রাখি তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের আগে কোডটাই একটু চেঞ্জ করে নিলাম। এখন আমার এই ডাটাগুলো এখন যোগফল দরকার। এখন এই প্রথম লাইনে কার্সর রেখে কন্ট্রোল ইন্টার, তাহলে ওই লাইনটা এক্সিকিউট হলো। দ্বিতীয় লাইনে কার্সর রেখে কন্ট্রোল ইন্টার, তৃতীয় লাইনে অটোমেটিক কার্সর চলে গেছে, আমরা জাস্ট কন্ট্রোল ইন্টার চাপ করব, তাহলে আমাদের সেই কোডটা এক্সিকিউট হবে। আচ্ছা ভাই, ওই যে ফাইল সেভ যখন করব ওখানে কি মাস্ট বড় হাতে ডট আর দেওয়া লাগবে? হ্যাঁ, বড় হাতে ডট আর। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা এখন সাপোজ এটা লাইন বাই লাইন আমি কমান্ড টাইপ করলাম। সাপোজ এখন আমাদের প্রোগ্রামিং যে স্ক্রিপ্টটা আছে এটা অনেক বড় একটা স্ক্রিপ্ট। তো এক্ষেত্রে আমার লাইন বাই লাইন আমাকে রান করা অনেক এবার বারবার কন্ট্রোল ইন্টার চাপা কষ্টকর হতে পারে। এর জন্য যদি আপনি চান যে পুরোটা, তার মানে পুরো স্ক্রিপ্টটা আপনি একসাথে রান করবেন, তাহলে এই আরএসপির মধ্যে এই সোর্স এখানে একটা বাটন আছে। তো এখানে যে তীর চিহ্নটা, যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। তাহলে এখানে দুইটা অপশন আছে, সোর্স এবং সোর্স উইথ একো। তো আমি যদি সোর্সে ক্লিক করি তাহলে দেখুন এই ফাইলটা এটা অলরেডি রান হয়ে গেছে, কিন্তু এখানে কোনো আউটপুট সে আমাকে দেখাবে না। কিন্তু এই প্রোগ্রামটা অলরেডি রান এখানে হয়ে গেছে। কিন্তু আমি যদি প্রতিটা লাইনের আউটপুট দেখতে চাই তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে, সোর্স উইথ একো, অথবা কন্ট্রোল শিফট এন্টার এটা চাপতে হবে। আমরা যদি এটা প্রেস করি তাহলে দেখুন পুরো কোডটা অটোমেটিক রান হয়ে গেছে। প্রথম লাইন রান হলো, এরপর দ্বিতীয় লাইন, এরপর দুইটার যোগফল। তো এইভাবে আমরা স্ক্রিপ্ট লিখে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে সেটা বারবার ইউজ করতে পারি। তো এর ফলে আমাদের বারবার প্রোগ্রামিং এর যে ঝামেলাটা সেটা করতে হবে না। তো আমি এই টেকনিকটা প্রথম দিকে দেখাইতে পারতাম, কিন্তু যে কারণে দেখাইনি, কারণ এই স্ক্রিপ্ট লেখার আগে অন্তত আপনাকে এই আর এর বেসিক স্ট্রাকচার গুলো জানতে হবে। তো স্ক্রিপ্ট একবার লিখে ফেললে পরবর্তীতে দেখা যায় যে সেই ফাংশন গুলো আর এক্সারসাইজ করা হয় না। তাই আমি আশা করি যে আপনারা আগের যে প্রোগ্রামিং গুলো শেখানো হয়েছে সেগুলো রেগুলার প্র্যাকটিস করছেন এবং একটু আর এর স্ট্রাকচার সম্পর্কে ভালো আয়ত্তে আসছেন। এখন আশা করি আপনার স্ক্রিপ্ট লিখে আপনাদের কাঙ্ক্ষিত যে কাজগুলো সেগুলো করতে পারবেন। তো এরপরে যে ক্লাসগুলো, যে অ্যানালাইসিসগুলো, সেগুলো এই স্ক্রিপ্টের মাধ্যমে হবে। আমি অলরেডি একটা স্ক্রিপ্ট লিখে রাখবো এবং তার মাধ্যমে আমি মানে সেই স্ক্রিপ্টের কমান্ডগুলো এখানে একে একে এক্সিকিউট করব। তো এর ফলে আমাদের বারবার টাইপ করতে হবে না এবং ক্লাসটা খুব কম সময়ে আশা করি অনেক বেশি আউটপুট পাবো আমরা ক্লাস থেকে। ওকে, তাহলে আমরা এখন আজকে ক্লাস শুরু করে দিই। তো এই স্ক্রিপ্টিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর এই স্ক্রিপ্ট তৈরি করা বা এই রিলেটেড? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে আপনি যখন আর স্ক্রিপ্টে রান করছেন তখন এই ভেরিয়েবল এবং রেজাল্ট যখন শো করছি আমরা, তখন ভেরিয়েবল এবং রেজাল্ট কোনটাই দেখাচ্ছে নিচে কনসোলের মধ্যে। তো আমি কি চাইলে শুধুমাত্র রেজাল্টটা দেখতে পারি? মানে ভেরিয়েবল তো আমি ডিক্লেয়ার করেছি, সেগুলোর রেজাল্ট আমার দরকার নেই, আমার শুধু ক্যালকুলেশনের রেজাল্টটা প্রয়োজন। আচ্ছা, আপনি চাচ্ছেন জাস্ট আপনার এই লাস্ট লাইনের এই রেজাল্টটা দেখতে? পুরোটাই রান হবে একসাথে, শুধুমাত্র আমার রেজাল্ট শো করবে একদম, শুধুমাত্র আমার ক্যালকুলেশনটা? না, আসলে এরকম সুযোগ নেই। আপনি যেমন সোর্সে যদি এই সোর্সে ক্লিক করেন তাহলে পুরোটা রান হবে, আর যদি সোর্স উইথ ইকো দেন তাহলে আপনার পুরোটা রান হবে প্লাস শো করবে। তো এই দুইটা টেকনিকই আছে, অথবা লাইন বাই লাইন আমাকে এক্সিকিউট করতে হবে। কারণ আর এর মধ্যে এখন সাপোজ আমি যদি ভি এবং ভি টু যদি ডিক্লেয়ার না করি তাহলে আমি কিন্তু এই দুটো যোগফল জানতে পারবো না।
এবং আর এর যে প্রতিটা লাইনের আমার কমান্ডগুলো এখানে টাইপ করতে হবে, কারণ আমি যদি এখানে ভি ইজিক্যাল টু এত এই লাইনটা যদি আমি টাইপ না করতাম তাহলে কিন্তু আর বুঝতো না যে আমাকে ভি নামে একটি এখানে ভেক্টর আছে। তো আমাকে অবশ্যই প্রতিটা লাইন বাই লাইন এখানে এক্সিকিউট করতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি বলার আগে আমি ছোট হাতের আর দিয়ে সেভ করে ফেলেছিলাম, বাট তাও ওটা আর ফাইল হিসেবে দেখাচ্ছে। হ্যাঁ, ওটাও দেখাবে, সমস্যা নেই। ছোট হাতের আর দিয়ে সেভ করলে হবে, তবে সাধারণত বড় হাতের আর দিয়ে সেভ করা হয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিই। এই ফাইলটি পজ করে দিই। আজকে ক্লাসের জন্য একটা, হ্যাঁ বলেন। ভাইয়া, সোর্স উইথ ইকো বলতে কি বুঝিয়েছে এখানে? সোর্স উইথ ইকো মানে হলো প্রতিটা লাইন বাই লাইন এখানে এক্সিকিউট হবে। তার মানে ইকো শব্দটা সাধারণত ইউজ করা হয়, ধরেন একটা লাইন সে এক্সিকিউট করবে, এরপরে থামবে এবং পরের লাইন এক্সিকিউট করবে। ইকো দ্বারা মূলত এটাই বোঝানো হয় কমান্ড শেলে। হ্যাঁ, সোর্স আর সোর্সের পার্থক্যটা আবার যদি দেখাতেন তখন খেয়াল করিনি আর কি টাইপ করতে গিয়ে, মানে সোর্স আর সোর্স উইথ ইকো দুটার মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি আবার দেখাতেন। আচ্ছা, ওকে, আমি এটা আবার ক্লোজ করে আবার রান করি। আচ্ছা, তো এখন যদি আমি এই সোর্সে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই প্রোগ্রামটা রান হয়ে গেছে এবং আমরা যে ভি এবং ভি2 নামে যে দুইটা ভেক্টর ডিফাইন করছিলাম সেটা অলরেডি এখানে চলে আসছে, ভি ভি2। কিন্তু এখানে প্রতিটা লাইন বাই লাইন এখানে কিন্তু আউটপুট দেখায় নাই। এখানে কিন্তু ভি ইজিক্যাল টু এত, এরপর ভি2 ইজিক্যাল টু এত, এটা কিন্তু লাইন বাই লাইন এখানে শো করে নাই। এরপর ভি প্লাস ভি2 যে আউটপুটটা সেটা এখানে শো করেনি, জাস্ট সে ফাইলটা রান করছে কিন্তু আমাকে কোনো আউটপুট দেখায়নি। তো এটা হলো এই সোর্সের কাজ, শুধুমাত্র সোর্স ক্লিক করলে এই কাজটা হবে। মানে পুরো প্রোগ্রামটা রান হবে কিন্তু কোনো আউটপুট পাবেন না আপনি। কিন্তু যদি সোর্স উইথ ইকো দেন তাহলে লাইন বাই লাইন এক্সিকিউট হবে এবং তার প্রতিটা লাইনের আউটপুট আপনাকে সে দেখাবে কনসোল উইন্ডোতে। এখন যদি এটা ক্লিক করি তাহলে দেখুন লাইন বাই লাইন এখানে এক্সিকিউট করতেছে এবং প্রতি লাইন যে আউটপুটগুলো সেটা এখানে দেখাচ্ছে। তো এটা হলো দুইটার মধ্যে পার্থক্য। আর যদি আপনার লাইন বাই লাইন নিজে নিজে কাজ করেন তাহলে কন্ট্রোল চেপে ইন্টার, প্রথম লাইনে কার্সর রেখে কন্ট্রোল চেপে ইন্টার, তার প্রথম লাইন রান হবে। ওর সাপোজ ধরুন দ্বিতীয় লাইনে আমার ডাটা কিছু ভুল আছে, এখানে আমার কিছু কারেকশন করতে হবে। সাপোজ আমার 3 7 এই ভ্যালুগুলো হবে, সাপোজ 6, 10 মানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে আপনি কন্ট্রোল ইন্টার চাপেন, সরি 10, কন্ট্রোল ইন্টার চাপলে আমাদের সেই কারেক্টেড যে লাইনটা সেটা এক্সিকিউট হবে। এরপরে একই রকম ভাবে আমি তৃতীয় লাইনটা কন্ট্রোল ইন্টার চেপে রান করতে পারবো। এই 3 টেকনিকে আমি এই আর এর স্ক্রিপ্ট ফাইলটা রান করতে পারি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করে দিই। আজকে ক্লাসের জন্য অলরেডি একটা ফাইল তৈরি করা আছে, আমি সেটা ওপেন করি। ওকে, ও হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই আর স্ক্রিপ্টের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে যদি কোনো লাইন লেখা হয় তাহলে সেটাকে কমান্ড হিসেবে ধরা হয় না, সেটাকে একটি কমেন্ট হিসেবে ধরা হয়। তার মানে এটা কোনো এক্সিকিউট এই লাইনটা হবে না। যেমন এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে আমি একটা কিছু লিখেছি, এখন আমি যদি এখানে কন্ট্রোল এন্টার চাপি তাহলে দেখুন সে এই যে প্রথম দিকে যে লাইনগুলো হ্যাশট্যাগ দিয়ে যে লাইনগুলো ছিল এই সবগুলো লাইন সে স্কিপ করছে। সে জাস্ট প্রথম যে লাইনটা, যে প্রথম যে কমান্ডটা ভেক্টর ইজিক্যাল টু এত, এইটা সে এক্সিকিউট করছে। তার মানে এই কমান্ডগুলো সে উপেক্ষা করে। অর্থাৎ আমি আর স্ক্রিপ্টের মধ্যে এই যদি তার মানে আমি স্ক্রিপ্টের কোন জায়গাটা কোন কাজ করা হচ্ছে এটা রেকর্ড রাখার জন্য মূলত এই কমেন্টগুলো রাখা হয়। তো এই কমেন্টগুলো সাধারণত এক্সিকিউট হয় না এবং কমেন্ট লেখা হয় এই হ্যাশট্যাগের মাধ্যমে। হ্যাশট্যাগ দিয়ে আমি যা লিখবো তাই কমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। ওকে, তাহলে আমাদের এটা ক্লাস 5 কমেন্ট হিসেবে আছে। এরপরে এখানে টপিকের নাম দেওয়া আছে। এরপর আমি জাস্ট একটু প্রথম ক্লাস যেহেতু সুবিধার জন্য লিখে দিয়েছি যে কোনো একটা লাইন এক্সিকিউট করার জন্য আমাকে কন্ট্রোল ইন্টার চাপতে হবে। এরপর আমাদের প্রথম যে টপিক সেটা হলো প্রথম যে কাজটা করব সেটা হলো ক্রিয়েটিং এ ভেক্টর অ্যান্ড ফ্যাক্টর।
এটা আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ভেক্টর এবং ফ্যাক্টর তৈরি করা হয়। তো আমাদের এই ক্লাসের জন্য আবার একটি ভেক্টর এবং ফ্যাক্টর তৈরি করব। তো আমরা একটা ভেক্টর ভিইসি ভেক নামে একটি ভেক্টর তৈরি করব, যেটার মধ্যে এই ডাটাগুলো থাকবে। আমি যেটা এক্সিকিউট করি, অলরেডি এক্সিকিউট করা হয়েছে, আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল চেপে এন্টার, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। এবং দেখুন এখানে ভেক্টর নামে একটি অবজেক্ট এখানে যুক্ত হয়ে গেছে। এর পরের লাইনে একটি ফ্যাক্টর সৃষ্টি করব, আমরা ফ্যাক্টর তৈরি করব। তো পরের লাইনে কার্সর রেখে কন্ট্রোল এন্টার, তাহলে একটি ফ্যাক্ট নামে একটি ফ্যাক্টর তৈরি হবে। তো এখন আমরা যে কাজটা করব, এই ভেক্টরকে ফ্যাক্টর অনুযায়ী আলাদা করব। মানে কি? মানে হলো দেখুন আমাদের এখানে এই ভেক্টরে উপাদান আছে হলো 6টা, এবং তার করসপন্ডিং এই ফ্যাক্টরের মধ্যে আমি 6টা ফ্যাক্টর রেখেছি। মানে হলো 40 সে হলো ফ্যাক্টর এ, মানে এ ক্যাটাগরি, 2 সে হলো বি ক্যাটাগরি, 34 সে হলো আবার এ ক্যাটাগরি, এরপরে 5 সে সি ক্যাটাগরি। এইভাবে আমি দুইটা ভেক্টর এবং ফ্যাক্টর তৈরি করেছি। এখন আমি এই ভেক্টরগুলোকে, ভেক্টরের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোকে এই ফ্যাক্টরের ক্যাটাগরি অনুযায়ী আলাদা করব। এর জন্য আমাকে দুইটা মেথড আছে। তো প্রথম মেথডটা সেটা হলো আমাদের স্প্লিট ফাংশন ইউজ করা। আমি স্প্লিট লিখে ব্র্যাকেটে দিয়ে দেব প্রথম ভেক্টরের নাম, এরপরে সেই ভেক্টরকে যে ফ্যাক্টর অনুযায়ী আলাদা করব সেই ফ্যাক্টরের নাম। তো এই লাইনটা যদি এক্সিকিউট করি, তাহলে আমাদের এই ভেক্টর ফ্যাক্টর অনুযায়ী আলাদা হয়ে গ্রুপস নামে অবজেক্টে জমা হবে। তখন আমি দেখি গ্রুপসের মধ্যে কি আছে। তো গ্রুপস লিখে আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি, তাহলে দেখুন এখানে সে অনুযায়ী আলাদা হয়ে গেছে। এই ফ্যাক্টরের মধ্যে 40, 34, 45 এই তিনটা ডাটা আছে। আমি যদি এখানে দেখি, এ বরাবর আছে 40, আবার এ বরাবর 34, আবার এ বরাবর আছে 45। তাহলে এই ক্যাটাগরির এই তিনটা ডাটা এখানে আছে। এরপরে বি ক্যাটাগরিতে আছে 2 এবং 6, এবং সি ক্যাটাগরিতে আছে শুধু 5। তো এইভাবে আমরা এই ভেক্টরকে ফ্যাক্টর অনুযায়ী আলাদা করতে পারি, মানে ক্যাটাগরি অনুযায়ী ভেক্টরের ভ্যালুগুলোকে গ্রুপিং করতে পারি। এরপর দ্বিতীয় যে মেথডটা সেটা হলো আনস্ট্যাক, এই ফাংশনটা ইউজ করা। তবে এই ফাংশনটা সাধারণত ইউজ করা হয় ডাটা ফ্রেমের ক্ষেত্রে। তাই আমাকে ওই ভেক্টর ফ্যাক্টর ইউজ করে একটি ডাটা ফ্রেম তৈরি করতে হবে। আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে ডাটা ফ্রেম তৈরি করতে হয়, ডাটা ডট ফ্রেম কমান্ডের মাধ্যমে, এবং ব্র্যাকেটের মধ্যে তার কলামগুলো দিয়ে দিতে হয়। তো আমি ভেক্টর ফ্যাক্টর এই দুইটা দিয়ে একটি ডাটা ফ্রেম তৈরি করব, এবং সেখানে আনস্ট্যাক এই ফাংশনটি ইউজ করব। আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি, তাহলে দেখুন এখানে ওই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে। এবং আমি যদি এখন গ্রুপস 2 এর মধ্যে কি আছে তা যদি দেখি, তাহলে দেখুন আগের যে রেজাল্টটা সেম রেজাল্ট। এ ক্যাটাগরির মধ্যে 40, 34, 45, বি ক্যাটাগরির মধ্যে 2, 6, সি ক্যাটাগরির মধ্যে 5। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে এই দুইটা মেথডের মধ্যে পার্থক্যটা কি? তো মূলত সাধারণত এই দুইটা মেথডে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট বাড়তি একটা যেটা আনস্ট্যাক ফাংশনের মাধ্যমে করা যায়, সেটা হলো যে আমার যদি এই প্রতিটা ক্যাটাগরিতে যদি এলিমেন্ট সংখ্যা সমান হয়, তাহলে এই আনস্ট্যাক ফাংশনটা এই আউটপুটকে একটি ম্যাট্রিক্স আকারে প্রদর্শন করবে। অর্থাৎ যেমন এখানে কিন্তু প্রতিটা এর ক্যাটাগরিতে 3টা এলিমেন্ট আছে, বি ক্যাটাগরিতে 2টা এলিমেন্ট আছে, এটা কিন্তু সমান না, এলিমেন্ট সংখ্যা কিন্তু সমান না, যে কারণে সে লিস্ট হিসেবে আউটপুট দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে একটু চেঞ্জ করি, সাপোজ আমাদের লাস্ট যে এটা এ ক্যাটাগরি না বলে সি ক্যাটাগরি বলি, তাহলে সি ক্যাটাগরি বলার পরে এখন আমাদের আবার কিন্তু নতুন করে এটা ডিফাইন করতে হবে। আমি ফ্যাক্টর চেঞ্জ করছি, তাই এই লাইনটা আবার আমাকে এক্সিকিউট করতে হবে। তো আমি এই লাইনে কার্সর রেখে কন্ট্রোল এন্টার, তাহলে ফ্যাক্টরটা আমার আপডেট হয়ে গেল। তাহলে ফ্যাক্টর এখন আমাদের এই অনুযায়ী হবে। তো এরপর আমরা যদি আবার আনস্ট্যাক ইউজ করে এই ফাংশনে যদি ইউজ করি এবং গ্রুপস 2 যদি শো করি, তাহলে দেখুন এখন যেহেতু প্রতিটা ক্যাটাগরিতে এলিমেন্ট সংখ্যা সমান, এ এর মধ্যে 2টা এলিমেন্ট আছে, বি এর মধ্যে 2টা এলিমেন্ট আছে, সি এর মধ্যে 2টা এলিমেন্ট আছে, তাই সে একটি ম্যাট্রিক্সে সে আমাদের এই আউটপুটটা দিয়েছে। কিন্তু যে স্প্লিট ফাংশন সেটা সবসময় লিস্টে আপনাকে আউটপুট দিবে। আমি যদি এই লাইনটা আবার এক্সিকিউট করি, এই গ্রুপ যদি শো করি, তাহলে দেখুন এখনো সে লিস্টেই কিন্তু আমাকে লিস্ট আকারে আউটপুটটা দিচ্ছে। তাহলে এটাই হলো পার্থক্য, যে আনস্ট্যাক ইউজ করলে যদি এলিমেন্ট সংখ্যা সমান হয় প্রতিটা ক্যাটাগরির, তাহলে সে একটি ম্যাট্রিক্স আকারে আমাকে রিপ্রেজেন্ট করবে। আর স্প্লিট ফাংশনটা
সেটা অলওয়েজ লিস্ট আকারে আমাকে রিপ্রেজেন্ট করবে ডাটাটা। ওকে, তাহলে এই গ্রুপিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ফ্যাক্টরের মাধ্যমে গ্রুপিং, ফ্যাক্টরের মাধ্যমে কোন ভেক্টরকে গ্রুপ করা, এই রিলেটেড। ওকে, আশা করি সকলে বুঝতে পারছেন। ভাইয়া হ্যাশট্যাগ নিয়ে এক কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে বলেন। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি? এতটার আগে তো হ্যাশট্যাগ দেওয়া, শুরুতে বললেন যে যে প্রথমে যে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখলে সেটা হচ্ছে যে রান করলে ওটা নিবে না, হ্যাঁ, কিন্তু মেথড গুলোর আগেও তো আবার হ্যাশট্যাগ দেওয়া, স্ক্রিপ্ট আগেও হ্যাশট্যাগ দেওয়া, তাহলে ভাইয়া হ্যাশট্যাগ এর ব্যবহারটা একটু যদি বুঝায়। আচ্ছা, তার মানে হ্যাশট্যাগ দিয়ে যা লেখা হবে সেটা সে ইগনোর করবে। আমি হ্যাশট্যাগ দিয়ে আমি এই কনসোলে কিছু লিখতে পারি। সাপোজ আমি হ্যাশট্যাগ দিয়ে লিখলাম যে সাপোজ আর ট্রেনিং, আমি যেখানে কিছু লিখে আমি এন্টার দিলাম, এটা সে কোনো কিছুই নিবে না, তার মানে সে এটাকে ইগনোর করে। তার মানে এখানে কেন এই হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছে, এটা কারণ হলো প্রথম দিকে আমাদের হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে, কারণ আমাদের কমান্ড মূলত এখান থেকে শুরু। কিন্তু আমাদের যদি এই মাঝখানে যদি কোনো হ্যাশট্যাগ থাকে, তার মানে আমাদের এখানে যে কাজটা হচ্ছে সেটা হলো যে এই কমান্ডের সাথে, তার মানে জাস্ট উপরে যদি কোনো একটা হ্যাশট্যাগ লাইন থাকে তাহলে সেটাকে সে এক্সিকিউট করে, তার মানে সেটাকে লিখে দেখায়, কিন্তু এটা আসলে কোনো ভ্যালু নেই, এটা আসলে লেখা না লেখা একই জিনিস। আমি যেখানে স্পেস দিয়ে যদি আমি এন্টার দিই তাহলে মনে এটা হবে না। হ্যাঁ, যদি স্পেস দিয়ে এন্টার দিই তার মানে ওই কমেন্ট এবং কোডের মাঝখানে যদি একটা স্পেস দেই, একটা লাইন যদি ফাঁকা রাখি, তাহলে সে ওই কমেন্টটাকে সে এক্সিকিউট করবে না। কিন্তু এটা কোনো ম্যাটার করে না, আপনি এই কমেন্ট এক্সিকিউট হলো কি না হলো এটা ডাজন্ট ম্যাটার, এটা আপনার প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলবে না। সেটাই, আমি এখন যেমন এখানে যদি এন্টার দেই তাহলে দেখুন এই কমেন্টের লাইন দুটো এক্সিকিউট হবে, তার মানে সে জাস্ট লিখে দেখাবে, কিন্তু এটার কোনো ভ্যালু নেই, কিন্তু পরের যে লাইনটা সেটা এক্সিকিউট করবে। কিন্তু আমি যদি এখানে স্পেস দিয়ে একটা লাইন যদি ফাঁকা দিই, এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে সে শুধু ওই লাইনটা এক্সিকিউট করবে, আগের কমেন্টগুলো সে এক্সিকিউট করবে না। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে ভাইয়া। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই 2 নম্বর মেথডে আমরা আনস্ট্যাক ফাংশনের ভিতরে ডেটা ফ্রেমটা ইউজ করেছি, হ্যাঁ, ডেটা ফ্রেম ব্র্যাকেটে ভেক্টর প্লাস ফ্যাক্টর যেটা ইউজ করেছি, কিন্তু ডেটা ফ্রেমটা কেন ইউজ করেছি? কারণ আনস্ট্যাক ফাংশন সেটা ইনপুট হিসেবে একটা ডাটা ফ্রেমকে নেয়, এটা জাস্ট এই ফাংশনের, তাহলে এইভাবে তৈরি করা হয়েছে। আপনি যদি আনস্ট্যাক ফাংশনের ডকুমেন্টেশন দেখেন তাহলে যেমন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আপনি আনস্ট্যাক লিখতে পারেন, আনস্ট্যাক বা হেল্প আনস্ট্যাক একটা করলেই হবে। তাহলে আনস্ট্যাক ফাংশন যদি ডকুমেন্টেশন দেখেন তাহলে এখানে সাধারণত সে ইনপুট হিসেবে সে ভেক্টরকে ইনপুট হিসেবে নেয়। যেমন দেখুন সে ইনপুট হিসেবে লিস্ট অর ডাটা ফ্রেম, এই দুইটাকে আমি ইনপুট দিতে পারবো। তো এই কারণে আমাকে ডাটা ফ্রেম হিসেবে আমাকে ইনপুট দিতে হচ্ছে। আমি লিস্ট ইনপুট দিতে পারতাম, তা হতো, এটা জাস্ট ওই ফাংশন টাইপ তৈরি করা, এই কারণে এটা করতে হচ্ছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোডে চলে যাই। তাহলে আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। তো আমাদের এই আর আর এর মধ্যে তার মানে কিছু কিছু ডাটা সেট আছে যেটা অলরেডি বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা এই ধরনের ডাটা সেট নিয়ে কাজ করবো, তাহলে আমাদের এক্সাম্পল গুলো দিতে সুবিধা হবে। তো এখানে আমি একটা ডাটা সেট ইউজ করছি পরবর্তী এক্সাম্পলের জন্য, সেটা হলো কার্স 93। এটা সকলের পিসিতে সকল যে কেউ যে আর ইনস্টল করবে তার সাথেও তার মানে এটা এই ডাটা সেটটা ইনক্লুড হয়ে যাবে। আমি যদি এই বাই ডিফল্ট যে ডাটা সেটগুলো দেওয়া আছে সেগুলো যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে প্রথমে জানতে হবে ওই ডাটা সেটটা কোন প্যাকেজের মধ্যে আছে। আমি অলরেডি জানি যে আমি যে কার্স 93 যে ডাটা সেট ইউজ করবো সেটা ম্যাথস নামে একটি প্যাকেজের মধ্যে আছে। তো আমি এই কারণে এই ম্যাথস প্যাকেজটাই আমি লোড করবো। আগের ক্লাসে দেখেছি যে কোনো প্যাকেজ লোড করতে গেলে আমাকে লাইব্রেরি ফাংশন ইউজ করতে হবে, লাইব্রেরিতে ব্র্যাকেটে সেই প্যাকেজের নাম। এই লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে ম্যাথস ফাংশনটা আমাকে লোড করে দেখাবে। এরপরে ম্যাথস ফাংশন ম্যাথ যে প্যাকেজটা আছে প্যাকেজের মধ্যে কার্স 93 নামে একটি ডাটা সেট আছে। আমি যদি ডাটা সেটটা ওপেন করি, জাস্ট কার্স 93 লিখে যদি এন্টার দিই, এই লাইনটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন একটা
বিশাল ডাটা সেট এখানে দেখাচ্ছে। এখন যদি আমি জানতে চাই এই কার্স 93 ডাটা সেটের মধ্যে কি আছে, তাহলে আমি এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে কার্স 93 লিখতে পারি, অথবা হেল্প লিখে কার্স 93। তো এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখুন এখানে আমাকে হেল্পে দেখাবে যে কার্স 93 সেটি ম্যাথ নামে প্যাকেজের মধ্যে আছে, এবং এই কার্স 93 এই ডাটা ফ্রেমের মধ্যে 93 রো আছে এবং 27টি কলাম আছে, এবং এখানে মূলত বিভিন্ন গাড়ির কিছু ডাটা এখানে রাখা আছে, এবং যে কলামগুলো আছে সেটা হলো ম্যানুফ্যাকচার করা আছে, সেই গাড়িটি ম্যানুফ্যাকচারার কে, সেই গাড়ির মডেল, সেই গাড়ির টাইপ, এরপর মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম প্রাইস, মাইল পার গ্যালন, সিটি মাইল পার গ্যালন, হাইওয়ে, এই ধরনের 27টা কলাম এই ডাটা সেটের মধ্যে আছে। এটা বাই ডিফল্ট আপনাকে এক্সারসাইজের জন্য এই ধরনের বেশ কিছু ডাটা সেট দেওয়া আছে এখানে। তো এখন আমরা যদি এই ডাটা সেট, তার মানে এই ডাটা সেটের কলাম নিয়ে এখন কাজ করব। তো আমরা এই ডাটা সেটের মধ্যে আমরা জানতে চাই সাপোজ যে এখানে এই অরিজিন মানে হলো সেটি ইউএসএ নাকি, যেমন অরিজিনের মধ্যে কি আছে আমি এখানে দেখে নেই। যেমন অরিজিনের মধ্যে এই গাড়িটা ইউএসএ নাকি নন ইউএসএ কোম্পানি থেকে এসেছে সেটা এখানে লেখা আছে, তার মানে এটা একটা ফ্যাক্টর বলা আছে এখানে, ফ্যাক্টর। তো আমরা এই অরিজিন অনুযায়ী গাড়ির যে মাইল পার গ্যালন যে ভ্যালুটা সেটা আমি বিভক্ত করব, আলাদা করে নেব। তো এই কারণে আমি স্প্লিট ফাংশন ইউজ করে এই কাজটা করেছি। স্প্লিট ফাংশন ইউজ করে এই কার্স 93 মাইল পার গ্যালন এই কলামের ডাটাগুলোকে অরিজিন ফ্যাক্টরের মাধ্যমে আমি আলাদা করব। তো আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে আমাদের জি এর মধ্যে সেই ডাটাটা জমা হয়েছে। এখন আমি জি যদি প্রিন্ট করে দেখাই তাহলে দেখুন এখানে আলাদা করে শো করতেছে। ইউএস এর যে গাড়িগুলো আছে তাদের মাইলস পার গ্যালন যে রেকর্ডিং গুলো আছে সেটা এখানে, এবং নন ইউএস এর যে গাড়িগুলো আছে তাদের মাইলস পার গ্যালন যে রেকর্ডিং গুলো সেটা এখানে রাখা আছে, মানে গ্রুপ ভিত্তিক আলাদা হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু গ্রুপিং করে ফেলেছি, এখন আমি কিছু ফাংশন অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমাদের ইউএস এর যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমার মিডিয়ান জানতে হবে, তাহলে আমি মিডিয়ান ফাংশন ইউজ করবো। মিডিয়ান ফাংশনের ব্রেকেটে লিখে দিব যে সেই লিস্টটা, এবং সেই লিস্টের প্রথম যে এলিমেন্টটা সেটা আমরা এখানে চাইলে $সাইন দিয়ে ইউএসএ এটাও লিখতে পারতাম, যে কোনো একটা লিখলেই হয়। তো আমি যদি এটা এন্টার দিই তাহলে দেখুন আমাদের ইউএস এর যে গাড়িগুলো আছে তাদের মিডিয়ান ভ্যালুটা শো করে দেখাবে। এবার একই রকম ভাবে আমি যদি নন ইউএস এর গাড়িগুলো মিডিয়ান বের করতে চাই তাহলে পরের লাইনটা এক্সিকিউট করব, তাহলে এখানে নন ইউএস এর গাড়িগুলো মাইল পার গ্যালন মিডিয়ান ভ্যালুটা শো করবে। এভাবে আমরা একটা ডাটা সেটের মধ্যে আমাদের এই ক্যাটাগরি আকারে ডাটাগুলোকে ভাগ করে তার মধ্যে ফাংশন অ্যাপ্লাই করতে পারি। ওকে, কোন প্রশ্ন আছে এই নিয়ে? আচ্ছা, তাহলে এখন আমরা আরো কিছু অ্যাডভান্স টেকনিক দেখি। তো এখন আমরা যেমন এখানে যে কাজটা করলাম যে ইউএসএ যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যে মিডিয়ান অ্যাপ্লাই করলাম, তার মিডিয়ান ভ্যালু পেলাম। ওর নন ইউএসএ ডাটাগুলোর জন্য আবার একটা কোড লিখে মিডিয়ান যে ফাংশনটা ইউজ করলাম, এবং নন ইউএসএ গাড়িগুলো মিডিয়ান ভ্যালু আমি পেলাম। কিন্তু এখন আমরা আর এর মধ্যে চাইলে এই কাজটা এক লাইনে করতে পারি। মানে হলো যে লিস্টে যে আইটেমগুলো আছে প্রতিটা আইটেমে যদি আমি একই ফাংশন ইউজ করতে চাই তাহলে আমাকে বারবার লেখার দরকার নেই, তাহলে আমাকে এই কৌশলটা অবলম্বন করতে হবে, এল অ্যাপ্লাই। তো এল অ্যাপ্লাই ফাংশন এর প্রথমে যে আর্গুমেন্টটা হবে সেটা হলো একটা লিস্ট আর্গুমেন্ট। আমরা যেমন জি, এটা মাত্র একটা লিস্ট তৈরি করলাম আমরা, ইউএসএ নন ইউএসএ গাড়িগুলো মাইল পার গ্যালন ডাটা, এবং আমি এই লিস্টের প্রতিটা এলিমেন্টের মধ্যে মিন ফাংশন বা মিডিয়ান যেটাই ইউজ করেন একই। তো মিডিয়া সাপোজ এখানে আমি মিন ফাংশন ইউজ করতেছি, তাহলে এল অ্যাপ্লাই লিখে লিস্টের নাম এবং কোন ফাংশন ইউজ করবো সেই ফাংশনের নাম, এবং যে রেজাল্ট হবে সেটা আমি এলএসটি এই ভ্যারিয়েবলের মধ্যে জমা রাখবো। আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি এবং আমি যদি এলএসটি ভ্যালুটা দেখি তাহলে দেখুন সে প্রতিটা লিস্টের এলিমেন্ট ওয়াইজ সে কাজগুলো করে দেখিয়েছে। ইউএস এর যে গাড়িগুলো আছে তাদের মাইল পার গ্যালনের গড় এবং নন ইউএস এর গাড়িগুলো মাইল পার গ্যালনের গড় সে বের করে দেখিয়েছে। আমাকে বারবার দুইটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ফাংশন ইউজ করা দরকার হয়নি। এরপর এখানে এল অ্যাপ্লাই এর পরিবর্তে এস অ্যাপ্লাই ইউজ করা যায়। আমি যদি এস অ্যাপ্লাই ইউজ করি তাহলে দেখি কি হয়। এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখুন এস অ্যাপ্লাই ইউজ করলেও সেই ইউএস এর গাড়িগুলো গড় এবং নন ইউএস এর গাড়িগুলো গড় বের করে দেখিয়েছে। এবং এই ক্ষেত্রে আগের মতোই যে পার্থক্যটা সেটা হলো এস অ্যাপ্লাই যে ফাংশনটা
যদি এখানে প্রতিটা এলিমেন্টের ডাটা সংখ্যা সমান হয় তাহলে সে একটি ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করবে। কিন্তু যদি এল অ্যাপ্লাই ইউজ করি তাহলে সে অলওয়েজ একটি লিস্টের মাধ্যমে সে আউটপুটটা দিবে। এল অ্যাপ্লাই ইউজ করার কারণে যে আমাদের আউটপুটটা এসেছিল সেটা একটি লিস্ট আকারে রিপ্রেজেন্ট হয়েছিল, এবং এস অ্যাপ্লাই ইউজ করার কারণে যেহেতু আমাদের ইউএস এর ডাটা সংখ্যা এবং নন ইউএস এর ডাটা সংখ্যা সমান, তাই সে একটি ম্যাট্রিক্স আকারে এই ডাটাগুলোকে শো করেছে। এটাই মূলত এল অ্যাপ্লাই এস অ্যাপ্লাই এর মধ্যে পার্থক্য। তো কোন প্রশ্ন আছে এই পর্যন্ত লিস্টের এলিমেন্টের ডাটা অ্যাপ্লাই করা নিয়ে? ওকে, আচ্ছা, তো আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি এখানে যেমন আছে, এটা হলো আমরা এল অ্যাপ্লাই ইউজ করেছি জি লিস্টের মধ্যে এবং লেন্থ ফাংশন ইউজ করেছি, এবং এটা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের ইউএস এর যে গাড়িগুলো আছে তাদের ডাটা সংখ্যা এবং নন ইউএস এর গাড়িগুলো ডাটা সংখ্যা শো করবে। মনে হলো ইউএস এর মধ্যে 48টা গাড়ির ডাটা আছে এবং নন ইউএস এর মধ্যে 45টা গাড়ির ডাটা আছে। লেন্থ ফাংশন দ্বারা এই দৈর্ঘ্যটা মানে হলো কতগুলো এলিমেন্ট আছে সেটা বের করা যায়। একই কাজ যদি এস অ্যাপ্লাই দিয়ে করি তাহলে এই একই রেজাল্ট দেখাবে, জাস্ট আমাকে একটি ম্যাট্রিক্সের মাধ্যমে সেটি শো করবে। আমি যদি একই রকম ভাবে এস অ্যাপ্লাই ইউজ করি, রেঞ্জ ইউজ করি, তাহলে আমাদের প্রতিটা ডাটার যে রেঞ্জ মানে হলো ইউএস এর ডাটা, তার রেঞ্জ 15 থেকে 31, এবং নন ইউএস এর ডাটাগুলো সেই ডাটার রেঞ্জ 17 থেকে 46, মানে হলো লোয়েস্ট ভ্যালু হলো ইউএস এর 15 এবং হাইস্ট ভ্যালু 31, এবং নন ইউএস এর জন্য লোয়েস্ট ভ্যালু 17 এবং হাইস্ট ভ্যালু 46। এটাই হলো রেঞ্জ ফাংশন আউটপুট দিয়েছে। এরপরে একই রকম ভাবে টি টেস্ট করতে পারি আমি প্রতিটা লিস্টের আইটেমে। এই ক্ষেত্রে এল অ্যাপ্লাই ইউজ করে সেই লিস্টের নাম এবং টি টেস্ট ফাংশনটা, আমার এই টেস্টিং হাইপোথিসিস টেস্টিং পরে ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হয় পরবর্তীতে। এখন জাস্ট আমি ফাংশনগুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি। জাস্ট আপনারা খেয়াল রাখুন যে এল অ্যাপ্লাই ফাংশনটা কিভাবে কাজ করে, এটা জাস্ট মনে রাখুন। টি টেস্ট ফাংশন কিভাবে কাজ করে এটা আমাদের আপাতত না জানলেও হবে। আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের টেস্ট রেজাল্টটা টেস্টের মধ্যে জমা হবে। এখন আমি টেস্ট প্রিন্ট করি তাহলে এখানে টি টেস্টের জন্য রেজাল্ট দেখাবে। তো ইউএস এর জন্য যে ওয়ান স্যাম্পল টি টেস্টের রেজাল্ট সেটা এখানে দেখিয়েছে। এরপরে নন ইউএস এর গাড়ির জন্য ওয়ান স্যাম্পল টি টেস্টের যে রেজাল্ট সেটা এখানে শো করছে। তো এইভাবে আমরা লিস্টের প্রতিটা এলিমেন্টে ফাংশন অ্যাপ্লাই করতে পারি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। তো এটা আরেকটু ট্রিকি। সাপোজ আমাদের যে লিস্টটা আছে সেই লিস্টের যে ডাটাগুলো, তার মানে জি আমাদের যে লিস্টটা আছে, আমি এখানে প্রিন্ট করে দেখাই। তো এই লিস্টের যে মাইল পার গ্যালন যে ডাটাগুলো আছে, আমি চাচ্ছি যে যেসব গাড়ির মাইল পার গ্যালন 20-এর উপরে সেই সব ডাটাগুলো জাস্ট আমি রাখবো, বাকি ডাটাগুলো আমি এখানে রাখবো না। তাহলে এর জন্য আমাকে একটু অন্যভাবে কাজ করতে হবে, কারণ আমরা জানি যে এল অ্যাপ্লাই এই ফাংশনটা প্রথমে একটি লিস্ট ইনপুট নেবে, পরে একটি ফাংশন ইনপুট নেবে। কিন্তু 20-এর চেয়ে বড় এই সংখ্যা বের করার জন্য কিন্তু কোনো ফাংশন আর এর মধ্যে নেই। তো এই কারণে আপনাকে নিজে থেকে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে হবে। তো এই কারণে আমি এখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করেছি। যে এটা হলো, আমরা জানি ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে তৈরি করতে হয়, ফাংশন কমান্ডের মাধ্যমে। ফাংশন কমান্ডের পর ব্র্যাকেটে দিতে হয় সেই ফাংশনটা কি ইনপুট নেবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হয় সেই ফাংশনটা কি আউটপুট করবে। তো এখানে এই ফাংশনটা এক্স যে কোনো একটি ডাটা যদি ইনপুট নেয় তাহলে সেই এক্স এর মধ্যে যে ভ্যালুগুলো 20-এর চেয়ে বড় সেগুলো সে আউটপুট করবে। তো আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে দেখুন যে ইউএস এর তাদের যে গাড়িগুলোর মাইল পার গ্যালন হলো 20-এর উপরে সেই ডাটাগুলো এখানে আছে, এবং নন ইউএস এর জন্য যে গাড়িগুলো মাইল পার গ্যালন সেটা 20-এর উপর